নমস্কার, অনন্যার সাথে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনন্যা। চলে এসেছি একদম জঙ্গলের মাঝে ছোট্ট ছুটি কাটানোর একটা অসাধারণ সুন্দর ঠিকানায়। আর এইখানেরই সমস্ত তথ্য, মানে কিভাবে আসবেন, খরচ কত, আমাদের অভিজ্ঞতা কেমন হলো, সেগুলোই তুলে ধরবো আজকের ভিডিওটাতে। আর তার সাথে এখানে থেকে আশেপাশে আর কিভাবে আপনারা সাইট সিন করে নিতে পারেন সেই তথ্যও তুলে ধরবো প্রতিবারের মতো। আপনারা একদম ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। ঘড়িতে এখন সকাল 8টা। আমরা ডানকুনি, আরামবাগ, কোতলপুর হয়ে যাব, জয়পুর ফরেস্ট ঢুকবো। আপনারা চাইলে কিন্তু আরও অনেক রাস্তা আছে, যেমন বর্ধমান হয়েও আপনারা আসতে পারেন, কিন্তু আমাদের এই রাস্তাটা শর্টেজ দেখাচ্ছে বলে আমরা এটাতেই যাব। আর একেবারে পৌঁছাতে কত সময় লাগলো বা কত কিলোমিটার হলো সেটা একেবারে পৌঁছেই আপনাদের বলে দেব। চলুন তাহলে যাওয়া যাক। শিয়াখালা দিয়ে যেতে যেতে রাস্তার ধারেই একদমই মাঠে আলু তুলছে, কি সুন্দর লাগছে। মানে আলুগুলো হয়ে রয়েছে, বাজার থেকে আমরা আলু কিনি, সেইগুলোই যে এত সুন্দরভাবে তুলছে, তুলে তুলে বস্তা করছে, দারুণ সুন্দর লাগলো। পুরো পুরো সত্যি তাই। ওই যে ওই দূরে আলুগুলো যেগুলো তুলেছে সেগুলো ঢিপি করে রেখেছে, এরপরে আবার ওই দূরে আবার বস্তা বস্তা করে রেখেছে অনেকগুলো। আর এই যে লাঙল দিয়ে দিয়ে দেখো এগুলোকে তুলছে, একদম মাটির ওপরে ওপরে আলুগুলো রয়েছে আর ঝুড়ির মধ্যে করছে। এই হলো চাপাডাঙ্গার মোড়। এখান থেকে ডান দিকে গেলেই হচ্ছে তারকেশ্বর, যে বাবার মন্দিরে আমরা যেয়ে থাকি তারকেশ্বরে। আর সোজা হচ্ছে আরামবাগ, সেই আরামবাগের দিকে আমরা যাব। আরামবাগ ছাড়িয়ে মুদিনার কাছে আমরা একটা ছোট্ট টি ব্রেক নিয়েছি। আর একটা কথা একটু বলে রাখি, এই যে আমরা রাস্তাটা দিয়ে যাচ্ছি, এখানে কিন্তু কোলাঘাটের মতো অত রোড সাইড ধাবা বা বড় বড় রেস্টুরেন্ট, অনেক রকম জলখাবারের অপশান কিন্তু পাবেন না। ছোট ছোট দোকান পাবেন, চায়ের দোকান আছে সেখানে, বা মিষ্টির দোকানে কচুরি, এরকম প্রচুর পেয়ে যাবেন। কিন্তু ওই রকম বড় ধাবা স্টাইলের যদি কেউ ব্রেকফাস্ট করবেন মনে করেন, সেই অপশান কিন্তু এই রাস্তাটায় নেই। আর আমরা যেই এখন এখানে রাস্তার ধারে এই যে চায়ের দোকানটায় দাঁড়িয়েছি, চাটাও বেশ ভালো, আর পিছনের পরিবেশটাও ভীষণ সুন্দর। একদিকে ধান গাছ, তার সাথে বেশ সারি সারি গাছগুলো দিয়ে পরিবেশটা ভীষণ সবুজে সবুজ, একদম চোখের আরাম, একদম দেখে শান্তি, একটু দাঁড়িয়েও শান্তি। জয়পুর ফরেস্ট শুরু হয়ে গেল, আর এই আমরা বনলতা দেখলাম। বনলতায় তো আগেও এসেছি, বা আমাদের মধ্যে সবাই অলমোস্ট এসেইছেন। সেই বনলতা থেকে কিন্তু রাস্তা ধরে আরও অনেকটা, প্রায় 7 কিলোমিটার মতো এগোলে তারপর হচ্ছে সোনার বাংলা। এই হলো জয়পুর জঙ্গলের মধ্যে সোনার বাংলার এন্ট্রি। এই রাস্তা দিয়ে, এই লাল মাটির রাস্তা দিয়েই দেখাচ্ছে এন্ট্রিটা। দেখা যাক, এখান থেকে মোটামুটি 100 মিটার মতো হবে, তাই না? 200 মিটার, এখান থেকে 200 মিটার। শালপাতার জঙ্গলের, শাল গাছের জঙ্গলের মতো, হ্যাঁ হ্যাঁ, লাল মাটির দেশের মতো লাগছে। পাতাগুলো এখন ঝরে যাচ্ছে। এটাই যদি বর্ষাকালে আসা যায় সবুজের মধ্যে, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে। রাস্তাটা অবশ্য কাঁচা, তাতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তো আলের ওপর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমার সোনার বাংলার মতো, সোনার বাংলা রিসর্টের দিকে। এই বাদিকে কাঁচা রাস্তা, দুপাশে ধান বোনা রয়েছে, তার মাঝখান দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ঘড়িতে এখন 11:30, তার মানে আমরা 8টায় রওনা দিয়েছিলাম, 3.5 ঘন্টা লাগলো আমাদের। এই পৌঁছে গেছি আমরা সোনার বাংলায়। এই হলো রিসেপশন। চেকিং টাইম এখানে দুপুর 1টা। চেক ইনের সময় প্রত্যেকের আইডি প্রুফ সঙ্গে নিয়ে আসবেন অবশ্যই। আমরা হোটেল সোনার বাংলার নিজস্ব ওয়েবসাইট থেকে 50% অ্যাডভান্স দিয়ে রুম বুক করে রেখেছিলাম, আর বাকিটা দিতে হবে চেক আউটের সময়। আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসেছে, ছোট্ট একটা ট্রপিকানা। সোনার বাংলার থেকে আর একটু ভালো ওয়েলকাম ড্রিঙ্ক আশা করাই যেতে পারে।
নিয়েছে। চেক ইনের পর এই গলফ কার্টগুলো রুম অবধি সমস্ত গেস্টদের লাগেজ সমেত পৌঁছে দিয়ে আসে। শিব মন্দির আছে, আচ্ছা পরে আসবো। বিভিন্ন রকম বসার জায়গা করা রয়েছে। আচ্ছা, এই রাস্তা দিয়ে নাম কিছুটা আগে গেলে আপনি সুইমিং পুল, ইনডোর গেমস, জিম এগুলো পেয়ে যাবেন। আচ্ছা, এখানে আপনাদের এই সিঁড়ি দিয়ে উঠে হচ্ছে আমাদের রুম। আমাদের রুমটা হচ্ছে সুপার ডিলাক্স। এই নিচেও যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ডিলাক্স, আর আমাদের রুমটা হচ্ছে সুপার ডিলাক্স। চলুন আমাদের রুমটা আপনাদের ঘুরিয়ে দিই। আর এই যে এত সুন্দর যে একটা ভিউ আছে সেটাও কিন্তু আমাদের রুমটা থেকে আছে, সেটা চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, রুম ট্যুরটা দিয়ে দিই। এই হলো আমাদের রুম নাম্বার 208। যথেষ্ট বড় এই সুপার ডিলাক্স রুমটা, আর সুন্দর সাজানো। প্রত্যেকটা জায়গায় বেশ একটা কাঠের ছোঁয়া, মানে জঙ্গলের মাঝে যেহেতু থাকা, একটা বেশ কাঠের ছোঁয়া রয়েছে। খাটটাও যথেষ্ট বড়, যদিও আমাদের 2+1 হিসাবে বুক করা। যদি কেউ তা নাও হয়, এখান থেকেও কিন্তু এক্সট্রা বেড চাইলে ওরা প্রোভাইড করে দেবে, তার চার্জটা অবশ্যই আলাদা রাখতে হবে। বসার জন্য সোফা রয়েছে, টেবিল রয়েছে, এদিকে টিভি, দুটো জলের বোতল দেওয়া রয়েছে, মিরর। ওপরের ডেকোরেশনটাও আপনাদের একবার দেখিয়ে দিই। পাখা আছে দুটো, এছাড়া এসি তো অবশ্যই রয়েছে, বেড সাইড টেবিল রয়েছে, আর এই দিকে রয়েছে লাগেজ রাখার জায়গা। ঢুকেই একটা র্যাক রয়েছে, আর এছাড়া এখানে রয়েছে হচ্ছে লাগেজ রাখার জায়গা, আলমারিটা, আর এখানে লকারও রাখা রয়েছে। আর এই হচ্ছে মিনি ফ্রিজার, সেখানে চাইলে আপনারা আপনাদের জিনিসপত্র রাখতে পারেন। আর এখানে চায়ের সমস্ত সরঞ্জাম, ইলেকট্রিক কেটলি যা থাকে আর কি, দুটো কাপ বা চা কফি রাখা রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুমটা। ওয়াশরুমটা তো দেখাই যাচ্ছে। একটা সাজসজ্জাটাই আসলে সোনার বাংলার অন্যরকম হয়, একটা বেশ সবের মধ্যে একটা ক্লাসিক লুক থাকে। আর স্নানের জন্য আলাদা জায়গা করা রয়েছে সেপারেট। যে কারণে এই ঘরটা নেওয়া, এবার চলুন সেটা দেখাই। কেন ডিলাক্স না নিয়ে সুপার ডিলাক্স নিলে কি সুন্দর, সেটা চলুন এবার দেখাই। রুমের সাথে এরকম সুন্দর বারান্দা, যে বারান্দা দিয়ে বেরোলেই এরকম সুন্দর একটা গাছগাছালি বয়, সুন্দর সবুজে সবুজ একটা পরিবেশ চোখে পড়বে। এর সাথে বসার জায়গা আছে, সকাল হোক, বিকেল হোক বা রাত্রিবেলা এখানে বসে প্রকৃতিকে দেখার কিন্তু মজাই আলাদা। প্রকৃতির মাঝখানে বেশ কিন্তু এই বারান্দাটায় দাঁড়াতে বেশ ভালো লাগছে। আর যারা মোটামুটি নিরিবিলিতে একটুখানি ছুটি কাটাতে চাইবেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা বেশ ভালো। এর আগে জয়পুর ফরেস্টের বনলতাতেও অনেকবার এসেছি, অবশ্যই ভালো, কিন্তু অনেকটা হই হট্টগোল। সেই তুলনায় কিন্তু মানে শান্ত পরিবেশ হচ্ছে এই সোনার বাংলার বলতে পারেন। রিসর্টের মধ্যেই রয়েছে অ্যাডভেঞ্চার পার্ক, সেই অ্যাডভেঞ্চার স্পোর্টসেরই জায়গা এটা। যেমন এখানে রয়েছে ওই ব্রিজটা রয়েছে, বিভিন্ন রকম, এগুলো হচ্ছে ফ্রি। এছাড়া জিপ লাইন আছে, এই জিপ লাইনটা কিন্তু আলাদা করে পে করতে হয়। 237 টাকা মতো পড়বে এই জিপ লাইনটাতে যাওয়ার জন্য, শুধু একবার যাওয়ার জন্য। এছাড়া ওই জিপ লাইন করে ওই বাস্কেটবল কোর্টের দিকে নিয়ে যাবে, আর ওইখানেই রয়েছে ইনডোর গেম, সেটাও আমরা পরে যাব। কাকে ওদি দিয়ে ব্রেকিং এর সেটআপটা রেডি করুন। কেমন লাগলো? দারুণ লাগলো, আমার অবশ্যই একটু ভয় লেগেছে। যাই হোক, সোনু দারুণ করেছে। এই সাইডে রয়েছে একটা ক্যাফে, আর তার সামনে অনেক সুন্দর সাঁকো মতো, বাঁশের সাঁকো মতো করে বসার জায়গা রয়েছে। এছাড়া সাইক্লিং রয়েছে,
নানান রকম অ্যাডভেঞ্চারই কিন্তু এখানে রয়েছে। আর পুরো জায়গাটা একদম সবুজের মধ্যে, তো হাঁটতেও কিন্তু বেশ ভালো লাগছে, স্পেশালি সকালের দিকে এবং রোদ পড়ে যাওয়ার পরে একটু বিকেলের দিকে হাঁটতে আরও ভালো লাগবে। আর বর্ষাকালে আসলে সবুজের মধ্যে আসলে তো আরও সুন্দর লাগবে। ওপরে রয়েছে নানান রকম ওপর আমাদের খানিকটা অ্যাডভেঞ্চার করা হলো, অ্যাক্টিভিটি করলো। আর এই দিকেই হচ্ছে সমস্ত টেন্ট হাউস, ট্রি হাউসের পিছনেই হচ্ছে সুইমিং পুল। আর এইগুলো হচ্ছে আরও কিছু একদম ছোট বাচ্চাদের জন্য বেশ কিছু সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি রয়েছে, ট্রাম্পোলিন রয়েছে আরও ছোট ছোট বাচ্চাদের জন্য, মানে সব বয়সী বাচ্চাদের জন্যই আর কি কিছু না কিছু অ্যাক্টিভিটি করা রয়েছে, সাইক্লিংও রয়েছে। এই হলো এই দোতলার এই রুমটাই হচ্ছে আমাদের, ওপর থেকে নিচের ভিউটা দেখিয়েছিলাম, এখন নিচ থেকেও দেখিয়ে দিচ্ছি। খাওয়ার জায়গা, ডাইনিং এরিয়া, ওইদিকে এখন আমরা যাব, দেখি লাঞ্চে কি কি পাওয়া যায়। লাঞ্চটা সেরে নিতে হবে এবার, অনেকটাই বেলা হলো, তো লাঞ্চে কি পাওয়া যায় দেখা যাক। অনেক সিটিং এরিয়া আছে। হ্যাঁ, অনেক সিটিং এরিয়া আছে এবং সেরকম রোদও কিন্তু লাগছে না, দিনের বেলা এত গাছ টাছ আছে বলেই। কিন্তু তাহলে এখানে বসবি নাকি? ওপরটা কি সুন্দর, কি দিয়ে করা এগুলো? খড় নাকি? খড় বিচুলি, সেগুলোকে সুন্দরভাবে বেঁধে করেছে একটা ফলস সিলিং টাইপ করে। হ্যাঁ, অনেকটা বড়। আসলে সিজনে তো ভীষণই অনেক গেস্ট আসে না। লাঞ্চে আমরা অর্ডার দিয়েছিলাম প্লেন রাইস, দোকান ডালনা, কষা খাসির মাংস আর চিংড়ি মাছের মালাইকারি, এই বাটার আর সঙ্গে একটা বাটার নান। চিংড়ি মাছের মালাইকারিটা ভীষণ ভালো লেগেছিল। শেষ পাতে নিয়েছিলাম রসমালাই। এবার আপনাদের একটা লাঞ্চ, আমরা যে লাঞ্চটা করলাম সেই লাঞ্চের একটা ট্রু ফিডব্যাক দিই। সেটা হচ্ছে আমরা যে লাঞ্চে যেগুলো নিয়েছিলাম, ধোকার ডালনা, চিংড়ি মালাইকারি, খাসির মাংস, প্লেন রাইস, নান, আর শেষ পাতে নিয়েছিলাম রসমালাই। প্রত্যেকটা আইটেমই কিন্তু খেতে বেশ ভালো লেগেছে আমাদের। তবে একটা কথা একদম না বললে নয়, দাম কিন্তু অত্যন্ত বেশি। এই ছাড়াও তো অনেক সোনার বাংলাতে আমরা থেকেছি, সব থেকে কস্টলি কিন্তু আমাদের এই জয়পুর ফরেস্ট সোনার বাংলাই লাগলো। তো যদি আপনারা এখানে লাঞ্চ না করতে চান, কাছেই বনলতা, এই 5 কিলোমিটার মতো হবে, তাছাড়াও আরও অনেক রেস্টুরেন্ট দেখলাম, সেখানেও আপনারা লাঞ্চ করতে পারেন। আর যদি দামটা আপনাদের ক্ষেত্রে কোনো সমস্যা না হয়, তাহলে অবশ্যই এখানে খাবেন, বেশ ভালো লেগেছে। চলেছি এখন সুইমিং পুলের দিকে। অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির পোর্শনটার পিছনেই হচ্ছে এই সুইমিং পুল। অনেকটাই বড় আছে সুইমিং পুলটা, আর এটা রাত 10টা অবধি খোলা থাকে। তবে এটার নামতে গেলে কিন্তু এখান থেকে সুইমিং কস্টিউম ভাড়া পাওয়া যাচ্ছে সবার জন্যই, সেখানে ভাড়া নিয়ে নামতে হবে। আর আদারওয়াইজ বাড়ি থেকে যদি আপনারা সুইমিং কস্টিউম ক্যারি করেন, তাহলেও কিন্তু এই সুইমিং পুলে রাত 10টা অবধি আপনারা নামতে পারবেন। সন্ধেবেলায় ওই শিব মন্দিরে ঘন্টা বাজছে। সকালবেলাও এই বারান্দাটা থেকে পুরো এরিয়াটা দেখিয়েছিলাম, রাত্রিবেলাও কি সুন্দর আলো জ্বলে গেছে, চারিদিকে কটেজ কটেজ বিভিন্ন রকম, তার মাঝে আলো জ্বলেছে। আর ওই যে বাঁদিকে ওইটাই ছিল হচ্ছে রেস্টুরেন্টটা, যেখানে আমরা দুপুরবেলা লাঞ্চ করলাম। ডিনার বা ব্রেকফাস্ট ওখানেই যেতে হবে, আর কেউ চাইলে অবশ্যই রুম সার্ভিসও নিতে পারে।
সোনার বাংলার প্রপার্টি নো ডাউট সবই ভালো। আগেও আমরা বিভিন্ন প্রপার্টিতে গেছি, তবে এই প্রপার্টিটা একটু আলাদা, প্রপার্টিটা একটু রিমোটে। এমনি খুবই সুন্দর, খুবই ভালো, তবে যেটা একটা আমার মনে হয়েছে যে যেহেতু এটা রিমোট এবং এর খুব বেশি সাইট সিইং বা অন্য কিছু নেই, অ্যাটলিস্ট যারা এজেড পার্সন, যারা ধরো ওই মানে কিডস অ্যাক্টিভিটি বা ওই জাতীয় অ্যাক্টিভিটি বা সুইমিং পুল অ্যাক্টিভিটি করতে পারবে না, তাদের জন্য যদি সন্ধেবেলা বা অন্য কিছু রাখা যায়, কারণ ইনডোর গেমসও সবাই খেলতে পারে না, যারা এজেড পার্সন তারা ইনডোর গেমস খেলতে পারে, তো কোনো একটা কালচারাল অ্যাক্টিভিটি বা সন্ধেবেলা কোনো একটা অ্যাক্টিভিটি রাখলে আমার মনে হয় বেটার হয়। কারণ তা না হলে তাদের সন্ধে হয়ে গেলে, হ্যাঁ যেহেতু রিমোটে ঘরের মধ্যে থাকা ছাড়া কোনো উপায় নেই। এটা আমার মনে হয়েছে যে এটাও রাখা উচিত, যেহেতু এটা সোনার বাংলা বলে কথা এবং ওভারঅল প্রপার্টিটা এত কিছু আছে, তো এইটুকু অ্যাড অন মনে হয় করা যেতেই পারে আর কি, এটা আমার ধারণা। থেকে অতটা মনে হচ্ছিল না, কিন্তু এখন এই নিচে নেমে কিন্তু মনে হচ্ছে যে জায়গার তুলনায় লাইটটা অনেকটাই কম। ঘরে বসে থাকলে তো অসুবিধা হয় না, কিন্তু হেঁটে এদিক ওদিক করলে কিন্তু লাইটটা খুবই কম। এত বড় এরিয়া, সেই তুলনায় লাইটটা আরেকটু বেশি হলে ভালো হতো। হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা এই মহুয়া ক্যাফে অ্যান্ড বারে। আর এইখানে ছিল হচ্ছে অ্যাক্টিভিটি জোনটা, ওই পিছনে ছিল হচ্ছে সুইমিং পুলটা, আর এই হচ্ছে মহুয়া ক্যাফে অ্যান্ড বার। সব জায়গায় যখন দেখলাম, এখানেও দেখি সন্ধেবেলা আমরা একটুখানি কিছু স্ন্যাক্সও এখান থেকে করার ইচ্ছে, দেখি কি পাওয়া যায়। চলুন যাওয়া যাক। সুন্দর কফির গন্ধ আসছে। ভালো, অনেক রকম, সব রকমের অপশানই আছে। পিৎজা, বার্গার, হটডগ হতে পারে, স্টার্টার হতে পারে, কফি আইটেম হতে পারে, আবার বার কাউন্টার, যেহেতু কেউ যদি ড্রিঙ্ক করে অবশ্যই সেই অপশানও রয়েছে, হুক্কা রয়েছে, টি, ডেজার্ট সব রকম মিলিয়ে মিশিয়েই রয়েছে। আমাদের ড্রিঙ্কস চলে এসেছে, স্টার্টারও আসছে। স্টার্টারে একটা অদ্ভুত নামের জিনিস আমরা অর্ডার দিয়েছি, কি নাম একটু দেখে বলতে হবে, এত কঠিন নাম। চিমিচুরি চিকেন কাবাব বললো, এরা ভালো হবে, তাই এদের ওপরেই ছেড়ে দিলাম। চিমিচুরি চিকেন কাবাব খেয়ে দেখি কেমন। এটা এইভাবেই দেওয়া হয় নাকি, চিমিচুরি চিকেন কাবাব? মাঝখানে এটা কাঠি দেওয়া আছে নাকি? আচ্ছা। এই ক্যাফেটেরিয়ার বাইরেটাতেও ওপেন স্পেসেও বসার জায়গা আছে, কেউ যদি চায় ভিতরে না বসতে, তো বাইরেও অনেক সিটিং আছে। এইরকম অপশানও আছে, ওইদিকে হাই চেয়ারের অপশান রয়েছে। এটা হচ্ছে এক রিসর্টের ইনডোর গেমটা, ইনডোর গেমের যে জায়গাটা সেটাই হচ্ছে এইটা। জিম আছে, জিম কাম ইনডোর রুম আর কি, ইনডোর গেম রুম। বই টইও আছে। আর ওই দিকটা হচ্ছে একদম ছোট বাচ্চাদের খেলার জন্য কিডস সেকশন, কিডস জোন রয়েছে। শরৎ রচনাবলী দেখতে পেয়েছি একটা, ভৌতিক রচনাবলীও রয়েছে, শরৎ রচনাবলী রয়েছে। দিনে বা রাতে শরীরচর্চা করতে চাইলে কেউ সেই ব্যবস্থাও রয়েছে এই জিমে। আলো জ্বলে সুইমিং পুলটা কীরকম দেখাচ্ছে সেটাও একবার দেখিয়ে দিই। দিনের আলোয় তো দেখিয়েইছি, একটা বেশ খুব সুন্দর অল্প মৃদু আলোর মধ্যেও বেশ নীল জলটা বেশ ভালো লাগছে। রাত্রিবেলা আলো জ্বলে আমাদের রুমটা কেমন দেখাচ্ছে সেটাও একবার দেখিয়ে দিই। এই ওপরে আর একটা কথাও বলে দিই, এখানে কিন্তু ফোনের টাওয়ার একদম ভালো না। হোটেলের নিজস্ব ওয়াইফাই আছে অবশ্য, কিন্তু ফোনের টাওয়ার একদম ভালো না। বেড সাইড টেবিল আছে, সেগুলো বেশ সুন্দর স্টাইলিশ। আর এখানে র্যাকেও আছে আলো। রাতের খাবারটা আমরা রুমেই নিয়ে নিয়েছিলাম। ইভিনিং স্ন্যাক্সেও টুকটাক খেয়েছিলাম বলে পেটটা ভর্তিই ছিল, সেই জন্য আমরা ডিনারে শুধু এই ননভেজ প্ল্যাটারটাই অর্ডার করেছি, যার মধ্যে চিকেন, দুরকম চিকেন কাবাব, একটা ফিশের একটা টিক্কা, একটা চিংড়ি আর মাটন শিক কাবাব আছে। জাস্ট ট্রাই করব বলে, আর কাবাব খেতে আমরা সকলেই ভীষণ পছন্দ করি, সুতরাং এটাই আমাদের ডিনার। তবে অ্যাজ ইউজুয়াল যা বলেছিলাম, দাম সব ক্ষেত্রেই এখানে বেশি।
ভোর ভোর আমরা হাঁটতে বেরিয়েছি রিসর্টের মধ্যেই, কিন্তু মনে হচ্ছে যেন জঙ্গলে হাঁটছি। সকাল সকাল বাবার দর্শন করে দিনটা শুরু করলাম। রিসর্টের মধ্যে এই ছোট্ট মন্দিরে রয়েছে বাবা ভোলানাথ। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল একদম চা নিয়ে চলে এসেছি বারান্দায়। এখন দুজনে বেশ সকালে চা খেতে খেতে প্রকৃতির মাঝখানে বসবো, আমরা একটুখানি দেখবো। এই সময়টা ভীষণ ভালো লাগে আমার, সেটা নদীর ধার হোক, সমুদ্র হোক, পাহাড় হোক বা জঙ্গল। ওই যে নিচে যে রুমগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে ডিলাক্স রুম, প্রত্যেকটারই এরকম, ওপরটা সুপার ডিলাক্স আর নিচটা ডিলাক্স রুম। এছাড়া ট্রি হাউস আছে, 3টে ট্রি হাউস। ট্রি হাউসগুলো কিন্তু অনেকটা উঁচু, মাঝখানে একটা বারান্দা আছে। এছাড়া আছে টেন্ট। এই টেন্টগুলো কিন্তু একদম পার্সোনালাইজ, এবং প্রত্যেকটা টেন্টের মধ্যে টেন্টের নিজস্ব সুইমিং পুল আছে। তো সব মিলিয়ে অনেক ক্যাটাগরির রুম আছে এই রিসর্টে। নিজেরা ড্রাইভ করে এলে গাড়ি রাখার ব্যবস্থা তো আছেই, আর যদি ড্রাইভার নিয়ে আসেন সেক্ষেত্রে ড্রাইভারদের থাকার ব্যবস্থা আছে, যেটা হোটেলের নিজস্ব নয়, কিন্তু হোটেলের কাছেই কোনো থার্ড পার্টি এটাকে দেখে আর কি। 1200 টাকাতে থাকা খাওয়া পেয়ে যাবেন। কিন্তু আমি আমার ড্রাইভারের থেকে যা ফিডব্যাক পেলাম যে খুব সাংঘাতিক নয়, কিন্তু ওই আসলে থাকা যাবে। সকাল সকাল আমরা একদম রেডি হয়ে নিয়েছি ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টের জন্য রেস্টুরেন্টেই আসতে হবে, আর সকাল 7:30 থেকে 10টা অবধি এখানে ব্রেকফাস্ট হয়। তো ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমাদের কালকের কিছু অ্যাক্টিভিটি এখনও পেন্ডিং আছে, সেটা করে নিয়ে তারপর আমরা চেক আউটের দিকে যাব। ব্রেকফাস্টে রয়েছে হরেক রকম খাবার, নানান রকম ফল, স্প্রাউট, এখানে রয়েছে কর্ন, ওটস, এছাড়া রয়েছে পটাটো ভেজেস, পুরি সবজি, আবার রয়েছে পরোটা, এখানে রয়েছে টোস্ট, জ্যাম, বাটার, তাছাড়া রয়েছে কর্নফ্লেক্স, চোকোস, এছাড়া রয়েছে মেদুবড়া, চাটনি, এই বোলগুলো করে নিয়ে নিতে হবে। আর রয়েছে হচ্ছে এটা সাম্বার, পোহা, উপমা, বাবা এত খাবার রয়েছে, ভেজ স্যান্ডউইচ, এছাড়া রয়েছে গরম দুধ। আর ডেজার্ট সেকশনে চলে এসেছি, এর মধ্যে রয়েছে কাপ কেক, কালাকাদ, ফ্রুট কেক, বুঝতেই পারছি এবার আমরা চা কফির দিকে যাচ্ছি। রয়েছে চা, কফি, হরেক রকম খাবার সাজানো রয়েছে ব্রেকফাস্টে। আর এই রেস্টুরেন্টটাও অনেকটা বড়, একসাথে অনেক মানুষ খেতে পারে। এছাড়া রয়েছে ফ্রুট জুস তো রয়েইছে, আর লাইভ কাউন্টারে রয়েছে উত্তাপম এবং ধোসা, একদম অর্ডার দিলে বানিয়ে দিচ্ছে এরা। আর তাছাড়া রয়েছে জিলিপি। ধোসা লাইভ কাউন্টারে আছে, আমি বলেছি। তুই কি প্লেন খাবি একটা? তাহলে তোর একটা বলে দিচ্ছি। জিপলাইনটা হয়েছিল, এবার একটা বডি ব্যালেন্সিং অ্যাক্টিভিটি, এটা একটা নাম আছে, সেই নামটা আমাদের যে হোটেল থেকে যে লিফলেটটা দিয়েছে সেখানে লেখাও আছে, সেই অ্যাক্টিভিটিটা পেন্ডিং ছিল, তো সেইটার জন্য এখন রেডি। এই ব্যালেন্স ওয়ার্কটা কিন্তু বেশ কঠিন। সাহস, ধৈর্য, ইচ্ছা, ব্যালেন্স সব একসাথে হলে তবেই কিন্তু এটা একদম শেষ অবধি করা সম্ভব। অবশ্য মাঝখানেও চাইলে কেউ বেরিয়ে আসতে পারে, সেই পথও আছে, আর শেষ অবধি করতে গেলে কিন্তু বেশ কঠিন। না, এই কুকুরটা কাল থেকে ওর পাশে পিছনে পিছনে ঘুরছে। এবার ওকে মনে হয় দেখে চিনতে পেরেছে যে ও এত কঠিন কাজ করছে। বাবারে বাবারে।
আসছে, দারুণ সুন্দর হয়েছে। আমরা তো অ্যাটলিস্ট কোনোদিন পারতাম না, কিন্তু খুব সুন্দর হয়েছে। সকালবেলায় শান্ত পরিবেশে বেশ হালকা রবীন্দ্রসঙ্গীত বাজছে, যেটা কিন্তু আমার ভীষণ পছন্দ রবীন্দ্রসঙ্গীত। আর এই পরিবেশে ইনস্ট্রুমেন্টাল রবীন্দ্রসঙ্গীতটা যেন আরও ভালো লাগছে। এবার আমরা চেক আউটের জন্য রেডি হব। একটু লাগেজ জাস্ট লাস্ট মোমেন্টের লাগেজ একটু প্যাকিং বাকি আছে। তারপর এদের 11টায় চেক আউট করে আমরা একটা সুন্দর জায়গা দেখতে যাব, সেটাও আপনাদের সাথে শেয়ার করে দেব। রিসর্টের সব রকম রুমই আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখিয়েছি। আর আমরা এই যে রুমটায় আছি, এই রুমটার ভাড়া হচ্ছে 5,700 টাকা, যার মধ্যে পরের দিনের আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। তবে একটা কথা বলে রাখি, এই ধরনের রিসর্টে কিন্তু কোনো ফিক্সড প্রাইস হয় না। একই ঘরের উইকডেজে একরকম ভাড়া, উইকেন্ডে একরকম ভাড়া, সিজনে একরকম ভাড়া। আপনারা কোন সময় আসছেন তার উপরে নির্ভর করছে। আপনারা ডাইরেক্ট হোটেলে ফোন করেও বুক করতে পারেন, সেই নাম্বারও দিয়ে দেবো। আর তা না হলে হোটেল সোনার বাংলার নিজস্ব ওয়েবসাইট থেকে বুক করতে পারেন। আমরা যেমন করেছিলাম, ওয়েবসাইট থেকে বুক করলে কিন্তু অনেক সময় ডিসকাউন্ট পাওয়া যায়। তো আপনারা যখন আসবেন চেক করে নেবেন কোন সময় প্রাইসটা, কোন জায়গায় প্রাইসটা কম থাকছে, সেইটাই বুক করবেন। গল্ফ কার্টটা যেমন আমাদের পৌঁছে দিয়েছিল, আবার সেই গল্ফ কার্টটাই চলে এসেছে আমাদের আবার রিসেপশনে চেক আউটের জন্য নিয়ে যেতে। ও, টোটোতে কতক্ষণ লাগে? বেশি হলে 40 মিনিট লাগবে টোটোতে, আর গাড়িতে হলে ওই 15-20। যারা ট্রেনে করে আসবেন তারা বিষ্ণুপুর স্টেশনে নেমে স্টেশনের বাইরে থেকেই কিন্তু টোটো এবং গাড়ি পেয়ে যাবেন, সেটাকে করেই চলে আসতে পারেন। 40 মিনিট মতো সময় লাগবে। আর টোটো ভাড়া পড়বে এই 300 টাকা মতো, আর গাড়ি ভাড়া করলে তার থেকে বেশি, ধরুন ওই 600-700 টাকা মতো পৌঁছাবে। এছাড়া এখানে এসেও যদি আপনারা পুরো বিষ্ণুপুরটাকে ঘুরে দেখতে চান, সেই টোটোও কিন্তু এখানে পেয়ে যাবেন। তখন ওদের সাথে কথা বলে প্যাকেজ সিস্টেমে আপনারা সেই সাইট সিনও করে নিতে পারেন। এবারের মতো জয়পুর ফরেস্ট সোনার বাংলাকে বিদায় জানানোর পালা। আমাদের চেক আউট টাইম চলে এসেছে। আর আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এলে আপনাদের কাজে লাগবে। চেষ্টা করেছি সমস্ত রকম ইনফরমেশনই এই ভিডিওটাতে আপনাদের দেওয়ার। তাও যদি আপনাদের কোনো এক্সট্রা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি সব রকমভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন। আর চ্যানেলটা ভালো লাগলে অরণ্যার সাথে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেখতে থাকবেন চ্যানেলের সমস্ত রকম ভিডিও। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। চেক আউট করে আমরা চলে এলাম বিষ্ণুপুর। গাড়িতে সময় লাগলো 20 মিনিট, আর টোটোয় এলে 40 মিনিট মতো সময় লাগবে। মন্দির নগরী বিষ্ণুপুর, বিশ্বের সর্ববৃহৎ পোড়ামাটির মন্দির চত্বর এই বিষ্ণুপুর। 1600 সালে রাজা বীর হাম্বির তৈরি এই রাসমঞ্চ। বিষ্ণুপুর বলতেই এই রাসমঞ্চের কথা মনে পড়ে, ছবি চোখে ভেসে ওঠে। ইটের তৈরি সবচেয়ে পুরনো স্থাপত্য বিষ্ণুপুরে এটি। কত প্রাচীন তাও আজও পর্যটক দেখে মোহিত হয় এমনই সুন্দর স্থাপত্য। রাস উৎসবের সময় বিভিন্ন মন্দির থেকে মূর্তি রাখা হতো এই রাসমঞ্চে। এই হলো দলমাদল কামান। পোড়ামাটির হাটের পিছনে জোর মন্দির প্রাঙ্গণ। এছাড়াও রয়েছে রাধাশ্যাম মন্দির, শ্যামরাই মন্দির, মদনমোহন মন্দির, মৃন্ময়ী মন্দির। বাঁকুড়ার বিষ্ণুপুরে জোর মন্দির প্রাঙ্গণে বসে পোড়ামাটির হাট। মল্ল রাজধানী বিষ্ণুপুরে পর্যটকদের যাওয়া আসা এখন সারা বছরই লেগে থাকে। 2018 সাল থেকে শুরু হওয়া এই পোড়ামাটির হাট এখন শান্তিনিকেতনের সোনাঝুরির হাটের মতোই সমস্ত পর্যটকদের ভীষণ পছন্দ, এবং স্থানীয় বা দূর থেকে আসা ব্যবসায়ীদের ক্ষেত্রে এটা একটা দারুণ সুযোগ। কি নেই এই হাটে! শাড়ি, গয়না, গামছা, মুখোশ, বিভিন্ন ঘর সাজাবার জিনিস, ডোকরা থেকে আরম্ভ করে সব রকম জিনিসপত্রই রয়েছে। আর যদি দর করে কেনা যায় তাহলে কিন্তু বেশ সস্তাতেও পাওয়া যায় অনেক জিনিসই। এছাড়া বালুচরি কিনলে তো লালবাদের কনিষ্কর নাম আমরা সবাই জানি। তাছাড়াও রয়েছে অসংখ্য দোকান, আর এই হাটেও কিন্তু পেয়ে যাবেন অসংখ্য বিভিন্ন রকমের শাড়ি। এছাড়াও আদিবাসী নৃত্য, ছৌ, রণপা, টুসু গান, বাউল কীর্তন সবই রয়েছে বিনোদনের জন্য এই পোড়ামাটির হাটে।
বিষ্ণুপুর ঘুরে আমরা ফিরে চললাম কলকাতার দিকে। আর ফেরার পথে এই রাস্তায় দেখতে পেলাম আলুর বস্তা ভরা গাড়িগুলো কোল্ড স্টোরেজে ঢোকার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে। ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।